বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল এবং আমার ডানে রয়েছেন লেখক, সাংবাদিক, অর্থনীতির বিশ্লেষক হাসান মামুন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একটা আলোচনা উঠতে শুরু করেছে যে বাংলাদেশকে আবার রাজনৈতিকভাবে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে কিনা। অর্থনৈতিকভাবে এমনিতেই অবস্থাটা খুব নাজুক, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা অনেকেই শঙ্কিত। একটা বড় কারণ যে বিরোধী দল হিসেবে যারা আছেন বা বিরোধী জোটে যারা আছেন তারা নানা রকমের হুঙ্কার দিচ্ছেন। যারা ক্ষমতাচ্যুত হয়েছেন 24 অগাস্টে তারা ফেরত আসবার হুঙ্কার দিচ্ছেন। আর সরকার বুঝে হোক না বুঝে হোক বা যে কোনো দুর্বলতার কারণে হোক এই ফাঁদে পা দিতে যাচ্ছে কি না, মিস্টার মুস্তাফিজুর রহমান বাবুল। সরকারের ফাঁদে পা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি সরকার ফাঁদে পাও দিবে না। বিরোধী দল হুঙ্কার দিবে, নানা তৎপরতা অপতৎপরতায় লিপ্ত হবে। সরকারি দলকে ধৈর্য সহকারে সব কিছু মোকাবেলা করে অগ্রসর হতে হবে। আমাদের সামনে বড় প্রশ্ন হচ্ছে 2024 জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় আমরা অর্জন করলাম, যেই শক্তিকে ফ্যাসিবাদী, যেই শক্তিকে পরাজিত করে, পরাভূত করে, বিতাড়িত করে আমরা যেই বিজয় অর্জন করলাম, সেই বিজয়টাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এই বিজয় রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র বর্তমান সময়ে সরকারি দলের একার না। সরকারি দলের দায় বেশি, দায়িত্ব বেশি, ঠিক আছে, কিন্তু একই সাথে ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরশাসন বিরোধী সকল গণতান্ত্রিক শক্তি, সকল রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ সকলেরই দায়িত্ব রয়ে গেছে যে জুলাই আগস্টের মধ্য দিয়ে আমাদের যে অর্জন, সে অর্জন যেন কোনো অবস্থাতেই হাতছাড়া না হয়ে যায়। আমাদের কোনো ব্যর্থতার কারণে, আমাদের কোনো দুর্বলতার কারণে, আমাদের সৃষ্ট কোনো পরিস্থিতির কারণে যেন পরাজিত শক্তি, বিতাড়িত শক্তি তারা ফিরে আসবার কোনো সুযোগ তারা না পায়। আমি বিরোধী দলকে অনুরোধ করেই বলতে চাই আপনার এই অনুষ্ঠানে বসে যে খুব বেশি অস্থিরতা দেখানো বোধ করি ঠিক হচ্ছে না। ধৈর্য হারিয়ে ফেলা বোধ করি ঠিক হচ্ছে না। নানা উদ্ধত্যপূর্ণ উস্কানিমূলক বক্তব্য, কর্মকাণ্ডে ঠিক এই মুহূর্তেই জড়িয়ে পড়াও বোধ করি ঠিক হচ্ছে না। আমি আশা করি যে বিরোধী দল 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারের বয়স মাত্র 5 মাস, 5 মাসের বেশি, প্রায় সামনে 17 তারিখ 6 মাস পুরো হবে, যথেষ্ট সময় না। আমাদের জুলাই আগস্টের এই সফল অভ্যুত্থানের ভেতর দিয়ে জনমনে বিপুল প্রত্যাশাও তৈরি হয়েছে, বিপুল প্রত্যাশা। আবার জনজীবনে সংকটের অন্ত নাই, অন্তহীন সংকটের মধ্যে আমাদের দেশ, আমাদের জনগণ। এই অন্তহীন সমস্যা সংকট মোকাবেলা করবার একটা দুরূহ দায়িত্ব কাঁধে নিয়ে
বর্তমান সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের মধ্যে জুলাই আগস্টের অভ্যুত্থান যে প্রত্যাশা তৈরি করেছে, সেই প্রত্যাশা পূরণ করবার একটা বিরাট দায়িত্ব বর্তমান সরকারের। এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার জনমনে সৃষ্ট বিপুল প্রত্যাশা পূরণে আন্তরিক। এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তো বাংলাদেশের মাটি স্পর্শ করে উনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমি বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাস করি, প্রতি মুহূর্তে আমি বিশ্বাস করি, একজন নাগরিক হিসাবে বিশ্বাস করি, সরকারি দলের একজন এমপি হিসাবে বিশ্বাস করি যে আসলেই উনি 16 বছর দেশের বাইরে থেকে এই বাংলাদেশকে নিয়ে ওনার যে ভাবনা, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবার জন্যে ওনার যে ভাবনা, আমাদের বাংলাদেশের বুকে একটি ন্যায়ভিত্তিক ন্যায্য রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করবার ওনার যে ভাবনা, একটি দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, একটা ইনসাফের, ন্যায় বিচারের, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ওনার যে ভাবনা, সেই ভাবনাগুলো নিয়েই উনি 16 বছর বাদে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে বাংলাদেশের মাটি স্পর্শ করে উনি স্পষ্টতই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এবং উনি ওনার সেই প্ল্যান বাস্তবায়নের কাজ উনি শুরু করেছেন। আমি মনে করি যে আমাদের সকলকেই ধৈর্য ধরে ওনাকে ওনার প্ল্যান বাস্তবায়ন করবার জন্য সময় দেওয়া দরকার, অপেক্ষা করা দরকার যে উনি ওনার প্ল্যান কতটা বাস্তবায়ন করছেন, কতটা বাস্তবায়ন করতে পারছেন, তার জন্যে একটু সময় আমরা দিই। মিস্টার হাসান মামুন, এখানে কি ধৈর্যের অভাব, এখানে কি ষড়যন্ত্র, নাকি ক্ষমতাসীনরা আসলে ডেলিভার করতে পারছে না যে কারণে অসন্তোষ? ধন্যবাদ জিল্লুর ভাই। সরকারের বয়স তো প্রায় 6 মাস হতে চলল। তো 6 মাসের মধ্যে কিছু অঙ্গীকার কিন্তু ছিল, সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে বা হতে যাচ্ছে সেই মূল্যায়ন তো লোকে করবে। শুধু বিরোধী দল না, সাধারণ মানুষও কিন্তু মূল্যায়ন করছে। রাস্তাঘাটে চলাচলের সময় আমরা কিন্তু শুনতে পাই। বাবুল ভাই বিপুল প্রত্যাশার কথা বললেন। বিপুল প্রত্যাশা কেন তৈরি হয়েছে এটা তো আমরা জানি। যে কোনো বড় ধরনের পরিবর্তন বিপুল প্রত্যাশার জন্ম দেয়। 71-এ হয়েছিল, 90-এও হয়েছিল, এবার তো একটা নজিরবিহীন গণ অভ্যুত্থান হলো এবং এত রক্ত 71-এর পর ঝরেনি কখনো, এত অল্প দিনে। মানে জুলাইয়ের 18, 19, 20 আর অগাস্টের 3, 4, 5, এতেই কিন্তু এই 6 দিনেই মূলত রক্তক্ষয় হয়েছে। এবং কোনো দিন 5 তারিখে তো মানে অনেক বেশি, সবচেয়ে বেশি রক্তক্ষয় হয়েছে। তো এখানে প্রতিপক্ষের রক্তও ঝরেছে। সবাই দেশের নাগরিক, পুলিশও এই দেশের নাগরিক। তো এর ভেতর দিয়ে একটা প্রত্যাশা জন্ম নিয়েছে যে বাংলাদেশটা নতুন রূপ নেবে। তো এক্ষেত্রে তারেক রহমান সাহেব ওনার প্ল্যানের কথা বলেছেন, সেটা তো তার প্ল্যান, কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশাকেও একটা কিন্তু প্ল্যানের মধ্যে আনা যায় যে তাদের কি প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের চাপও কিন্তু সরকারের উপর থাকবে। খালি তারেক রহমান সাহেবের প্ল্যান বা বিএনপির 31 দফা না, জনগণেরও কিন্তু কিছু ন্যূনতম চাহিদা আছে। তো সেগুলো যদি সূত্রাকারে বলি, একটা হলো যে নির্বাচন ব্যবস্থাটা যথাযথভাবে কার্যকর থাকবে। সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ কিন্তু সামনে আছে বিএনপির সরকারের, সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন। এটা মানে প্রত্যাশা অনুযায়ী সুসম্পন্ন হবে কিনা এই উৎকণ্ঠাও কিন্তু আছে মানুষের মধ্যে। মানে সংশয়টা কোথায়? সংশয়টা হচ্ছে, এক হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন
পুলিশটা নিয়ন্ত্রণে আসেনি এখনো, পুলিশ এখনো কার্যকর হয়নি, 2 বছর চলে গেছে। এটা অন্তর্বর্তী সরকারেরও ব্যর্থতা, এই সরকারও কিন্তু এই জায়গাটায় খুব একটা পারফর্ম করতে পারছে না। আমরা র্যাবের নাম পরিবর্তনের কথা শুনতে পাচ্ছি, র্যাব থাকবে, কিন্তু র্যাব নিয়ে বোধহয় একটা ঐকমত্য ছিল যে র্যাবটা থাকবে না। আমার যতদূর মনে পড়ে বিএনপিরও এরকম অবস্থান ছিল। এটা থাকলো কেন, এই প্রশ্নের জবাব কিন্তু সরকারকে দিতে হবে। আচ্ছা, অবশ্য সরকার শুরু থেকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোই। এই চ্যালেঞ্জগুলোর জন্য সরকার দায়ী না, কিন্তু সরকারকে চ্যালেঞ্জ তো মোকাবেলা করেই কাজ করতে হবে। দায়িত্ব নেওয়ার আগেই পরিস্থিতি কতটা বিএনপি পর্যালোচনা করেছে আমি জানি না। যেমন এখন কিছু কিছু জিনিস সামনে আসছে, এই 2 দিন আগে একটা খবর বের হলো, এটা নিয়ে কিন্তু বাজারে উত্তেজনা আছে। সেটা হলো যে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা, যেগুলো আপনি নিশ্চয়ই অবহিত, 117টি, এটা বেগম জিয়ার প্রথম শাসনামলে স্থির হয়েছিল, সেটাই কিন্তু আছে। তো অন্তর্বর্তী সরকার সেটা বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছিল। এখন এখানে নাকি কি প্রক্রিয়াগত ঝামেলা হয়েছে, সেই কারণ দেখিয়ে এটা মন্ত্রিসভায় বাদ হয়ে গেছে। তো হতে পারে যে প্রক্রিয়াগত ঝামেলা বা আদালতের রিট আছে, কিন্তু এইসব খবরে মানুষের মধ্যে সংশয় তৈরি হয় যে সরকার কি জনকল্যাণের পথে আছে কিনা। তারপরে জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণের সুযোগ বাড়ানো উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য শোনা যায়, কনস্পিরেসি থিওরি হচ্ছে যে বিপিসির চেয়ারম্যানকে এই জন্য সরিয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই ফেসবুকে দেখতে পাচ্ছেন এগুলো, বা নিউজও হয়েছে নাকি আমি জানি না। তো এখানে বসুন্ধরাকে নাম ধরেই বলা যায়, কারণ এই নামগুলো তো চলে এসছে মিডিয়াতে, গোপন করার কিছু নাই। সুযোগ করে দেওয়ার জন্য তারা নাকি আগ্রহী ইত্যাদি। তো প্রশ্নবিদ্ধ বিজনেস গ্রুপকে ব্যাংক খাতেও কিন্তু অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে সমালোচনার মুখে মানে রেজলিউশন অ্যাক্ট এটা সংশোধন করা হয়। আরেকটা হলো যে সংস্কারের যে দাবি আছে, আমি জুলাই গণ অভ্যুত্থানের রক্তের ভেতর দিয়ে উত্থিত দাবির কথা বলছিলাম। সংস্কারের দাবিটা তো পুরনো, শুধু জুলাইয়ের না, এটা 90-এও ছিল। এটা প্রথম অন্তর্বর্তী সরকার শাহাবুদ্দিন সাহেবের সরকারের সময়ও ছিল। আমরা জানি ডক্টর রেহমান সোবহান ব্যক্তিগত উদ্যোগে বেশ কয়েকজন অর্থনীতিবিদ পেশাজীবীকে নিয়ে খাতোয়ারি কিছু কাজ করেছিলেন, অনেক কাজ অল্প দিনে। তো সেগুলো নাকি খুলেও দেখা হয়নি। অর্থাৎ সংস্কারের বিষয়টা অনেক পুরনো, এটা বলতে চাচ্ছি। এটা যে ছাত্র জনতা সামনে এনেছে বিষয়টা তা না। বিএনপিও 31 দফা করেছে, এবং এখানে ইনকর্পোরেট করেছে তার যে আন্দোলনের সহযাত্রী তাদের দাবিও। প্রথমে ছিল 28 দফা। তো এইসব ব্যাপারে কিন্তু 6 মাসে কোনো অগ্রগতি হয়নি, বরং অনেকে বলছেন, পত্রপত্রিকায় এসছে, যে যেসব ক্ষেত্রে জবাবদিহিতা বাড়ার সুযোগ আছে সেই সব ক্ষেত্রে বিএনপি আগ্রহ দেখায়নি, যেসব ক্ষেত্রে ক্ষমতা চর্চার সুযোগ আছে সেই সব ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। তো এই সমালোচনাগুলো আছে। আবার এটাও ঠিক, তারেক রহমান সাহেব তার একটা ইমেজ তৈরি করতে পেরেছেন, তার যে একটু নেতিবাচক ইমেজ তো ছিল আমরা জানি, কিংবা এখানে অপপ্রচার করেও ইমেজ তৈরি করা হয়েছিল। উনি তো দীর্ঘদিন দেশে ছিলেন না এবং একতরফা প্রচারণার শিকার হয়েছেন, কোনো সন্দেহ নাই। তো সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে এসছেন। এখন উনি বেরিয়ে এলেও ওনার দল কতটা বেরিয়ে এসছে এই সমালোচনা কিন্তু বাজারে আছে। সাধারণ মানুষও এই সমালোচনাগুলো করছে, এবং দলের ভেতর থেকেও কেউ কেউ যে বলছেন যে কোনো পরিবর্তন হচ্ছে না তারেক রহমান সাহেব ছাড়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উনি দলের মহাসচিব। তো এটাকে নেতিবাচক ইতিবাচক দুভাবেই দেখা যায়, যে দলের ভেতর থেকে তো একটা ভয়েস আছে, আবার উনি কিন্তু সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচিত। তো এই ধরনের মানুষ রাষ্ট্রপতি হলে মানুষ খুশি হবে, কোনো সন্দেহ নাই। কিংবা আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ওই দিন যে ফেস করেছেন একটা অপ্রীতিকর পরিস্থিতি, যেভাবে ব্রিলিয়ান্টলি উনি বলেছেন যে আবার মুক্তিযুদ্ধ করব প্রয়োজন হলে, এবং উনি এটাও বলেছেন যে এটা কোনো ডকুমেন্টারি হয়নি, তাই না? উনি মানে সরকার প্রধানের মুখের দিকে তাকিয়ে থাকেননি, উনি নিজে থেকেই বলে দিয়েছেন তাৎক্ষণিকভাবে যে এখানে আবু সাইদ নাই, বেগম জিয়া নাই, তো এটা কিসের ডকুমেন্টারি, তাই না? তো এইসব ডকুমেন্টারি কারা বানিয়েছে, কারা এইসব প্রজেক্ট পেয়েছে, এইসব প্রশ্ন কিন্তু বাজারে আছে। এবং বিএনপির মধ্যে যে সফট পাওয়ারের ঘাটতি আছে, এটাও কিন্তু এই ঘটনায় এটা ঐতিহাসিক প্রকাশ পেল। হ্যাঁ, এটা ঐতিহাসিকভাবেই আছে। তো বিএনপিকে তো শুধু মানে
নির্বাচনী জয় নিয়ে বসে থাকলে চলবে না, তার সফট পাওয়ার জি। তৈরি করতে হবে এবং তার যে প্রত্যাশা আছে যে দ্বিতীয়বারও ক্ষমতায় আসা এবং দীর্ঘমেয়াদী প্ল্যান বাস্তবায়ন করা, 31-34 সাল পর্যন্ত প্ল্যান আছে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে যাওয়া। তো সেজন্য তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে এবং সেগুলো বাস্তবায়নের জন্য আবার নির্বাচনী বিজয়ের মাধ্যমে আসার। তো আমি বলতে চাই যে 6 মাস বেশি সময় না, কিন্তু 6 মাসের মধ্যে পথরেখাটা পরিষ্কার করার সুযোগ আছে এবং সেই সুযোগটা বোধহয় বিএনপি খুব একটা পায়নি, নেয়ওনি। আবার 6 মাস 1/10 সময় কিন্তু প্রায় জি, শেষ। মিস্টার মুস্তাফিজুর রহমান। না, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে 17ই ফেব্রুয়ারিতে আপনার সরকার শপথ নিয়ে সরকার পরিচালনা শুরু করেছে। এই 6 মাসে কিন্তু সরকারের ইতিবাচক পদক্ষেপ অনেক আছে। যেমন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নির্বাচনের আগে সকল রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। বিএনপি নির্বাচনের আগে ভীষণ 2030 অনেক আগে জাতির সামনে হাজির করেছিল। বেগম খালেদা জিয়া করছিলেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হাজির করেছিলেন। বিএনপি 27 দফা কর্মসূচি হাজির করেছিল এবং সর্বশেষ সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বিএনপি উত্থাপন করেছে। তারপর জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছেন নানা ইস্যুতে নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু অভিযোগ হচ্ছে বাস্তবায়নে আগ্রহ নেই। জুলাই সনদে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ। তো নির্বাচনী ইস্তেহার জুলাই সনদের আলোকে 30 দফার আলোকে 27 দফার আলোকে ভীষণ 2030 আলোকে নির্বাচনের প্রাক্কালে বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনী ইস্তেহার দেওয়া হয়েছে, নির্বাচনের পরে এই 6 মাসের মধ্যেই বিএনপি তার দেওয়া ইস্তেহারে ঘোষিত অনেক কর্মসূচি বাস্তবায়িত করে চলেছে। বিএনপির দেওয়া কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি ছিল সারা বাংলাদেশে আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা এবং ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এই কর্মসূচি বাস্তবায়িত আপনার শুরু হয়েছে। বিএনপি নির্বাচনী ইস্তেহারে আমাদের দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড প্রবর্তনের কর্মসূচি হাজির করেছিল এবং ইতিমধ্যে কৃষক কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এবং এই 2026-27 অর্থ বছরেই একটা বিপুল সংখ্যক মহিলাকে এবং বিপুল সংখ্যক কৃষককে এই মহিলা কার্ডের ফ্যামিলি কার্ডের আওতায়, কৃষক কার্ডের আওতায় আনা হবে, সেই প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি যে বাংলাদেশের সকল ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয়ে আপনার রাষ্ট্রীয় তহবিল থেকে সম্মানী ভাতা চালু করবার একটা কর্মসূচি বিএনপি নির্বাচনী ইস্তেহারে ব্যক্ত করেছে এবং ইতিমধ্যে সেটি বাস্তবায়িত হতে শুরু করেছে। এবং প্রথম দফাতে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে 1টি করে মসজিদ, প্রত্যেকটা উপজেলায় 2টি করে মন্দির এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত শুরু হয়েছে
এবং দ্বিতীয় পর্যায়ে এই চলতি অর্থ বছরে বাংলাদেশের সকল উপজেলাতে একটি ইউনিয়নে আপনার 15টা মসজিদ এবং একটি পৌরসভাতে কোনো পৌরসভাতে 36টা, কোনো পৌরসভাতে 27টা, কোনো পৌরসভাতে 18টা মসজিদ এবং একই সাথে মন্দির এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত করা হয়েছে এবং এটি বাস্তবায়িত হবে আর কি। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশে স্পোর্টসের সাথে যারা সম্পর্কিত তাদের জন্যে আপনার ভাতা, রাষ্ট্রীয় সম্মানী এটাও কিন্তু চালু হয়েছে এবং সরকারের সক্রিয় বিবেচনার মধ্যে আছে স্বাস্থ্য কার্ড চালু করা, প্রবাসী কার্ড চালু করা সক্রিয় বিবেচনার মধ্যে আছে। এর বাইরে 2026 এবং 2027 অর্থ বছরে বাজেট উত্থাপন করা হয়েছে, যে বাজেটের মধ্যে আমরা আছি। এই বহু বছর পরে বাংলাদেশে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এবং শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার এই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায়ে আমাদের ক্রীড়া, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও জোরদার করা, আরও প্রসারিত করার জন্যে নানা কর্মসূচি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। নতুন করে স্পোর্টস, প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট, প্রেসিডেন্ট গোল্ড কাপ, প্রধানমন্ত্রী গোল্ড কাপ ইত্যাদি নানা কর্মসূচি, নানা ইতিবাচক কর্মসূচি গ্রহণ করা হয়েছে যাতে করে এইসব ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের, আমাদের তরুণ সমাজকে আমাদের সমাজের যে নানা নেতিবাচক যে প্রবণতা আছে, নেতিবাচক যে কর্মকাণ্ড আছে, সেই নেতিবাচক কর্মকাণ্ডের জায়গা থেকে আমাদের তরুণ সমাজ, আমাদের শিক্ষার্থীদেরকে যেন খেলার মাঠে নানা ইতিবাচক কর্মকাণ্ডে, ক্রীড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেন বেশি বেশি করে সম্পৃক্ত করা যায়, তার জন্য কিন্তু বর্তমান সরকারের উদ্যোগ প্রচেষ্টার কোনো কিন্তু ঘাটতি নাই। এখন হচ্ছে যে কিন্তু প্রশ্ন হচ্ছে কাজগুলো সবই হয়তো ভালো, শুনতেও ভালো, দেখতেও ভালো, বা কাজগুলো হয়তো সুফলও দেবে, এই যে সোশ্যাল সেফটি নেট থেকে অন্যান্য, কিন্তু মানুষ বাজারে গিয়ে তার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে জিনিসপত্র কিনতে পারছে কিনা, এই যে তরুণ জনগোষ্ঠী সে কাজ পাচ্ছে কিনা, বা আপনি কতদিন ভাতা দিয়ে কাকে, বেকার ভাতাও যদি কেউ বেকার ভাতার কথা বলেন, কতদিন দিবেন, দিয়ে আপনি কিভাবে টিকিয়ে রাখবেন, এবং অর্থনীতির যে আরও এই যে সুশাসনের, শিক্ষাত সুশাসনের প্রশ্ন আছে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রশ্ন আছে, এই জায়গাগুলো আপনি নিশ্চিত না করতে পারলে ঘুরে ফিরে তো ওই একই ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, সেই জায়গায় ফেরত যেতে হবে। এবং এর সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নটা এবং রাষ্ট্র কাঠামোর নিঃসন্দেহে প্রধানমন্ত্রী যেমনটা মিস্টার হাসান মামুন বলছিলেন যে ওনার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, অঙ্গীকার কোনো কিছুর মধ্যেই মানুষের মধ্যে কোনো সংশয় নেই, এবং উনি অন্তত 6 মাসে এটা এস্টাবলিশ করতে পেরেছেন যে ওনার এটা ফেক না, মেকি না, উনি মিন করছেন। কিন্তু এই পারিষদবর্গ, দল ঠিক না হলে, এবং সবচেয়ে বড় কথা, একজন ব্যক্তি বদলালে তো আসলে দেশ বদলাবে না। দেশে এমন কিছু ব্যবস্থা থাকা দরকার যে ব্যবস্থা একটা ব্যক্তি খারাপ হলেও সে যেন ভালো থাকতে বাধ্য হয় বা ভালো কাজ করতে বাধ্য হয়, অথবা খারাপ কাজ করলে শাস্তি পায়, সেরকম ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা কোথায়? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তো বাংলাদেশের মানুষের তো একটা চাওয়া পাওয়া তৈরি হয়েছে, সবসময়ই চাওয়া পাওয়া ছিল। কখনো কখনো চাওয়া পাওয়াটা বেশি বেশি করে তৈরি হয়। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অনেক বেশি মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। ৯০-এর ছাত্রগণ অভ্যুত্থানও আপনারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তৈরি করেছিল। সর্বশেষ জুলাই আগস্টের এই বিপুল আত্মত্যাগ
এত রক্তদান, এর ভেতর দিয়েও মানুষের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে। তো এই প্রত্যাশাগুলোকে বিবেচনায় নিতে হবে। আমরা যারা সরকার পরিচালনা করছি, জনাব তারেক রহমানের নেতৃত্বে যারা সরকার পরিচালনা করছি, এই জনগণের ভেতরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশাগুলোকে বিবেচনায় নিতেই হবে। বিশেষ করে একটা তো হচ্ছে যে জনগণের মধ্যে একটা বড় প্রত্যাশা হচ্ছে জনগণ যেন দেশ পরিচালনার সুযোগ পায়, সরকার গঠন করবার সুযোগ পায়। জাতীয় পর্যায়ে জনগণের আপনার নির্বাচিত প্রতিনিধিরা যেন দেশ পরিচালনা করতে পারে, স্থানীয় পর্যায়েও যেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার পরিচালনা করতে পারে, এটা জনগণ চায়। একই সাথে জনজীবনে যে জরুরি যে ইস্যুগুলো আছে, জরুরি যে সংকটগুলো আছে, সেগুলোর সমাধান, এই সংকটগুলোর একটা ত্বরিত সমাধান জনগণ আশা করে আর কি। তো এটাও ঠিক যে আমরা একটা বিধ্বস্ত অর্থনীতি নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে, একটা ভঙ্গুর ব্যবস্থা নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে, একটা দুর্নীতি, লুটপাট, অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ অগ্রসর হয়েছে। দেশটাকে একেবারে একটা খাদে ফেলে দেওয়া হয়েছে। সেই দেশটাকে উদ্ধার করা, সেই দেশটাকে আবার অগ্রসর করে নিয়ে যাওয়া, সেই দেশটাকে আবার একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আপনার অর্থনীতি, সকল ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, তার জন্য একটু সময়ও লাগবে। আবার মানুষ কিন্তু খুব বেশি দিন সময় দেওয়ার জন্য কিন্তু মানুষ কিন্তু রাজি না, সেটাও আমাদেরকে বিবেচনা নিতে হবে। জি হ্যাঁ, জিল্লুর ভাই যে প্রসঙ্গটা তুলেছিলেন সেটাতে আমিও জোর দিতে চাই। সেটা হলো যে বাউল ভাই যে পদক্ষেপগুলোর কথা বললেন, বিভিন্ন রকম কার্ড পরীক্ষামূলকভাবে শুরু করা, তো সেগুলো তো ভালো পদক্ষেপ, কোনো সন্দেহ নাই। তো এই ধরনের পদক্ষেপ কিন্তু শেখ হাসিনা শাসনামলেও ছিল। যে কোনো সরকার জনকল্যাণে কিছুটা নিবেদিত হতে চায়, কিংবা তার পরিকল্পনা থাকে যে আমি কিভাবে সময়টা পার করব। যেমন শেখ হাসিনা সরকার তো ভাবেনি যে এরকম পরিস্থিতি হবে, তাই না? তাদের পরিকল্পনা ছিল। যেমন গ্যাস পরিস্থিতি মোকাবেলায় তারা তো 2টা টার্মিনাল প্রতিষ্ঠা করেছিল এবং আরও 2টা টার্মিনাল প্রতিষ্ঠার কিন্তু অনুমোদন ছিল। তার মানে তাদের একটা প্ল্যান ছিল যে গ্যাসের চাহিদা বাড়বে, কিভাবে এটার পরিপূরণ হবে। গ্যাস অনুসন্ধান হচ্ছে না, অভ্যন্তরীণভাবে বাইরে থেকে এনে কীভাবে চালাবো ইত্যাদি। এর সঙ্গে হয়তো হীন স্বার্থ যুক্ত ছিল, যে কাকে কাজ দেব কাকে দেব না ইত্যাদি, দুর্নীতিমূলক যোগাযোগ ছিল, সন্দেহ নাই। কিন্তু এক ধরনের প্ল্যান থাকে তো যে কোনো সরকারের, এবং ইনক্রিমেন্টাল কিছু গ্রোথ হয়, রাস্তাঘাট নতুন করে হয়, ব্রিজ কালভার্ট হয়। এগুলোকে একটা সরকারের চরিত্র বোঝার জন্য যথেষ্ট বলে মনে করা যায় না। সরকারকে কিছু মাইলফলক পদক্ষেপ নিতে হয়, কৌশলগতভাবে নতুন কিছু করতে হয়। তো সেইগুলো কিন্তু 6 মাসের মধ্যে তেমন পরিলক্ষিত আমার দৃষ্টিতে হয়নি। সরকার দৈনন্দিন কাজ চালানোর জন্য চেষ্টা করছে। আমি বলছিলাম যে চ্যালেঞ্জ বাইরে থেকেও এসছে, যেমন ইরান যুদ্ধ পরিস্থিতি একদম বদলে দিয়েছে, জ্বালানি পরিস্থিতি বিশেষ করে। সরকার এর মধ্যেও চেষ্টা করেছে জ্বালানির দাম না বাড়াতে, এবং অনেক দিন অপেক্ষা করেছে, কিন্তু এতে করে আবার সংকট বেড়েছে পেট্রোল পাম্পে ইত্যাদি, যেগুলো হয়। আবার এখন বিদ্যুতের যে অস্বাভাবিক, এখন আবার একটা গ্যাস সংকটে আমরা পড়েছি, এখনও আমরা সেই সংকটে আছি। আচ্ছা, এখানে অন্তর্বর্তী সরকারও কন্ট্রিবিউট করেছে, তারা হাসিনা সরকারের উদ্যোগগুলো বাদ দিয়ে দিয়েছে, কিন্তু নতুন করে উদ্যোগ নেয়নি। যেমন বলা হচ্ছে তারা যদি একটা টার্মিনালও প্রতিষ্ঠার উদ্যোগ নিতেন, তাহলে এতদিনে আমরা কিন্তু সেটা চালু করতে পারতাম, একটা নষ্ট হলে আরেকটা কাজে লাগতো এবং পরিস্থিতি এইরকম বিপর্যয়কর হতো না। তো আমি জানি না যে বিএনপিরও প্রস্তুতি ছিল কিনা যে আমরা তো দেশ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছি বা পাবো, তা আমরা কেমন দেশ পাচ্ছি। যেমন আমি লক্ষ্য করেছি যে অন্তর্বর্তী শাসনামলে সংস্কার আলোচনা দীর্ঘদিন ধরে চলেছে, কিন্তু অর্থনীতি ব্যবস্থাপনা যে নাজুক এবং সরকার যে তেমন উদ্যোগী না অন্তর্বর্তী সরকার, যদিও সেই সরকার অর্থনীতিবিদ ময় ছিল,
মানে বেশ কয়েকজন অর্থনীতিবিদ, তারা যে ভালো পারফর্ম করছেন না, যেমন গ্যাস খাতে কি হবে আমি দায়িত্ব নিলে, এই ব্যাপারে আমি বিএনপির কিন্তু কোনো প্রস্তুতিমূলক কাজ বা উদ্যোগ আমি দেখি নাই। এটা আমাদের রাজনৈতিক দলগুলোর যারা ক্ষমতা প্রত্যাশী তাদের মধ্যে আমি দেখি যে একটা বিরাট সংকট। একটা বামপন্থী দল, একটা প্রেশার ক্রিয়েটিং গ্রুপ উদাসীন থাকতে পারে যে আমরা তো ক্ষমতায় যাব না, আমরা হয়তো একজন এমপি হব, তাই না? কিন্তু যে দলটা পাওয়ারে যাবে তার তো একটা প্রস্তুতি থাকবে, তার খালি সংস্কার কর্মসূচি থাকলে হবে না। আমি প্রতিদিনের কাজগুলো কিভাবে চালাবো, আমার শিল্পে যে চাহিদা তৈরি হচ্ছে আমি কিভাবে মিট আপ করবো, এ নিয়ে আমি বিএনপির মধ্যে কিন্তু দল হিসেবে কোনো উদ্যোগ আয়োজন দেখিনি। তো সেটার পরিবেশও হয়তো ছিল না, কারণ বিএনপিকে একটা অস্থিরতার মধ্যে রাখা হয়েছিল, এটা আমরা দেখেছি সংস্কার আলোচনার নামে, অন্তত আমি তাই মনে করি। এবং অনেকে মানে আপনি এই যে ঐকমত্য জি 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 ঐকমত্য কমিশনের আলোচনাটা এই যে প্রলম্বিত করা দীর্ঘদিন ধরে, 9 মাস এটার কোনো প্রয়োজন ছিল না। এর ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। এবং এই যে আপনি কর্মসংস্থানের কথা বলছেন, যে 1.5 বছরে বহু লোক কাজ হারিয়েছে, প্রায় 1.5 কোটি লোক কাজ হারিয়েছে শিল্প খাতে, যা এমনকি গার্মেন্টস খাতে। আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমেছে, আমাদের ঋণ প্রবাহ ব্যাংক থেকে কমেছে, ঋণের সুদের হার যখন কম ছিল তখনও ঋণ প্রবাহ কম ছিল, এবং যে ঋণ গেছে সেগুলো আবার লুটপাট হয়ে বাইরে চলে গেছে। আমি হাসিনা আমলের কথা বলছি, কিন্তু অন্তর্বর্তী শাসন আমলেও ঋণ প্রবাহ বাড়েনি। আচ্ছা, ব্যাংক খাতে যে সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো খুব একটা অগ্রসর হয়নি, কারণ এই কাজগুলো করার জন্য যে মানে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এটা ওই সরকারের ছিল না। আমি মানে সালেউদ্দিন আহমদ স্যারের ইন্টারভিউ দেখছিলাম, সেখানে উনি বলেছেন যে ওনারা কেন কাজ করতে পারেননি। দুইটা কথা বলেছেন, একটা হলো যে প্রশাসন থেকে পর্যাপ্ত সহায়তা ওনারা পাননি, এক, আর একটা হচ্ছে তাদের কোনো দল ছিল না, ফলে দলীয় শক্তিটা ছিল না, যেমন এনবিআর রিফর্ম করতে পারেননি। আচ্ছা, তো এনবিআর রিফর্মের দায়িত্বটা কিন্তু এই সরকারের ঘাড়ে এখন পড়তেছে। বিরাট রাজস্ব লক্ষ্যমাত্রা, কিন্তু এনবিআরের অবস্থা ভালো না, এনবিআর রিফর্ম করতে হবে, এবং এটা ঘিরে আইএমএফের সঙ্গে সম্পর্কের সংকট চলছে। আচ্ছা, আর বাবুল ভাই যেগুলো বললেন সরকার করছে সেগুলো কিন্তু খরচের খাত সবগুলোই। আপনি যত কার্ড বিতরণ করবেন খরচ বাড়বে। আচ্ছা, তো এই খরচ কোত্থেকে আসবে সেটা একটা প্রশ্ন। মানে এটা কি ব্যাংক লোন থেকে আমি দেব, নাকি বিদেশ থেকে লোন করে দেবো ইত্যাদি। আমার তো রাজস্ব আহরণ পরিস্থিতি ভালো না, আর যদি অর্থনৈতিক কর্মকাণ্ড না বাড়ে তাহলে রাজস্ব আহরণ পরিস্থিতি ভালো হওয়ার কোনো কারণ নেই। আমরা যে গ্যাস পরিস্থিতির মধ্যে আছি তাতে ধরে নেওয়া হচ্ছে যে এই অর্থবছরে, চলমান অর্থবছরে প্রবৃদ্ধি বাড়বে না। আইএমএফ এর মধ্যে বলেছে যে 3 থেকে 3.5% মতো প্রবৃদ্ধি হতে পারে, এর নিচেও নেমে যেতে পারে। তো সেরকম লক্ষণ তো দেখা যাচ্ছে। এই উদ্যোক্তারা যেসব কথা বলছেন যে অন্যান্য সব সমস্যা বাদ, শুধু গ্যাসের কারণে তাদের যে সংকট ফেস করতে হচ্ছে সেটার কি হবে। আমরা যদি গ্যাস পাইও অনুসন্ধান করি সমুদ্রে কিংবা স্থলভাগে, সেটা উত্তোলন করে কাজে লাগাতে লাগাতে আমাদের 1-1.5 বছর চলে যাবে। নতুন টার্মিনাল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিলেও একটা চাইনিজ কোম্পানি দায়িত্ব পেয়েছে। তো এগুলোর জন্য বিএনপি দায়ী না, কিন্তু আমি বলছি যে বিএনপির মধ্যে প্রস্তুতির ঘাটতি ছিল, আর কৌশলগতভাবে বিএনপি কি করবে, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নেওয়া। অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ যেগুলো নিচ্ছে সেগুলো আবার বিতর্কিত হচ্ছে। যেমন জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণ বিভিন্ন দেশে আছে, ভারতেও আছে, কিন্তু ওখানে রেগুলেটরি বডি যেভাবে কন্ট্রোল করতে পারে প্রাইভেট কোম্পানিগুলোকে, আমাদের দেশে সেই সক্ষমতা আছে কিনা, বা রেগুলেটরি বডিগুলোকে বিএনপি সরকার সেভাবে কাজ করতে দেবে কিনা, এই প্রশ্ন আছে। কিন্তু আমি বলছিলাম যে একজন বিপিসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া নিয়ে কথা উঠেছে বাজারে। তো এগুলো লোকে বিশ্বাস করে, কারণ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশ ব্যাংকে যেভাবে পরিবর্তন এনেছে, মানে আহসান মনসুর সাহেবকে যেভাবে তাড়ানো হয়েছে, কিংবা ওইখানে উপদেষ্টাকে যেভাবে মব করে তাড়ানো হয়েছে, তো এটা তো গ্রহণযোগ্য ছিল না, এবং এর কোনো আবশ্যকতাও ছিল না। তো এগুলো ভালো দৃষ্টান্ত হয়নি। আমি বলতে চাচ্ছি যে মানুষের মনে প্রত্যাশা জন্ম দেওয়ার মতো কাজ কিন্তু করতে হবে, শুধু খরচ বাড়ালে চলবে না, খরচটা কোত্থেকে আসবে এটা হচ্ছে বড় কথা। আর এই যে মূল্যস্ফীতির কথা বলছিলেন, এইটা মোকাবেলার প্রধানতম উপায় হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। তো কর্মসংস্থান তৈরি কিভাবে হবে এই গ্যাস পরিস্থিতিতে, এই সুদের হারে, এবং মানে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে। আইনশৃঙ্খলার তো অবস্থা কি বলবো, খবর দেখছিলাম যে সম্ভাব্য একজন স্থানীয় নির্বাচনের প্রার্থী বিএনপির, তার বাসায়
কাফনের কাপড়, তাজা বুলেট পাঠানো হয়েছে যে বেশি উড়বেন না, উড়লে কিন্তু খবর আছে। তো এটা বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই না, কারণ এগুলো বাড়বে। এই যে বহু আসামি জেল থেকে পালিয়েছে, অনেক থানা, অনেক কারাগার লুট হয়েছে, অস্ত্রপাতি এগুলোর উদ্ধার হয়নি। তারপরে দেশে কিন্তু মব পরিস্থিতি এখনও চলছে এবং জঙ্গি উত্থানের আশঙ্কাও কিন্তু আছে। আর আপনি শুরুতে বলছিলেন যে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয় কিনা। যদি বিরোধী দলের সঙ্গে একটা সমঝোতাও থাকে, যদি তারা শান্তও থাকেন, কিংবা কিছু সংস্কার করে যদি তাদেরকে বসেও রাখা যায়, আওয়ামী লীগের দিক থেকে একটা চ্যালেঞ্জ কিন্তু সামনে বোধহয় আসতে যাচ্ছে 6 মাস পরে, বা হাসিনা ফিরুক না ফিরুক। আওয়ামী লীগারদের উজ্জীবিত রাখার চেষ্টা চলছে ভারতের তরফ থেকেও, এবং তারা একটা অরাজকতা তৈরি করলেও করতে পারে, কারণ তারা তো একটা আগ্রাসী সম্প্রদায়ে পরিণত হয়েছে মনে হয়, কারণ তারা শেখ হাসিনার বাইরে কিছু চিন্তা করতে পারছেন না। এখনও দেখতে পাচ্ছি এটা। প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা, শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নিরপরাধ অংশ তারা হয়তো রাজনৈতিক অধিকার দাবি করবে, রিকনসিলিয়েশন দাবি করবে, এরকম একটা প্রত্যাশা আমরাও এইসব আলোচনায় ব্যক্ত করেছি। কিন্তু তাদের মধ্যে এই ধরনের কোনো রকম প্রবণতা দেখা যাচ্ছে না। তারা ওই পুরনো থিওরিতে আছেন যে এটা একটা ষড়যন্ত্র ছিল, এটা একটা জঙ্গি হামলা ছিল, আমেরিকা ঘটিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো বিশ্বাস করে যারা বসে আছে তারা কিন্তু সংগঠিত হয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করলেও করতে পারে, এবং এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। মিস্টার বাবুল, না, সমস্যাগুলোকে কিন্তু বিবেচনায় নিতে হবে। সমস্যার মধ্যে আমরা আছি, অনেক সমস্যা আমাদেরকে স্পর্শ করতেছে। আমরা যদি বলি যে বাজারে সমস্যা নাই, ভুল বলা হবে। তো সমস্যা বাজারে সিন্ডিকেট, বলতে পারবেন, মানুষ আসবে আর কি শুনবে। বাজারে সিন্ডিকেট নাই, ভুল বলা হবে। তো সিন্ডিকেট তো ভাঙার দায়িত্ব সরকারের, বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের, কাঁচামরিচের দাম কমিয়ে ফেলবার দায়িত্ব সরকারের। এবং বাজারে কাঁচামরিচের দাম তো 400 টাকায় উঠলো পার কেজি। আবার যখনই সরকার সিদ্ধান্ত নিল যে বিদেশ থেকে কাঁচামরিচ আমদানি করা যাবে, এই আমদানি করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই বাজারে কাঁচামরিচের দাম তো 100 টাকা কমে গেল আর কি। বিদেশি কাঁচামরিচ বাংলাদেশে ঢুকবার আগেই শুধু সিদ্ধান্তের মধ্য দিয়েই কাঁচামরিচের দাম কমতে শুরু করলো। আমি যেটা মনে করি যে সরকার তো হচ্ছে জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। কাজে জনগণের দুঃখ, দুর্দশা, সমস্যা, সংকট সব কিছুকেই খুবই ইতিবাচকভাবে দেখতে হবে, এবং এই সব সমস্যার সমাধান করবার জন্যে সরকারের যা যা করবার খুব ত্বরিত সরকারকে তা করতে হবে। আমরা বিদ্যুৎ সমস্যার মধ্যে আছি, এটা তো বলার উপায় নাই যে বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং নাই, বিদ্যুতের ঘাটতির মধ্যে আমরা নাই, এটা তো বলার উপায় নাই। বিদ্যুতের ঘাটতির মধ্যে আমরা আছি। আমাদের বিদ্যুতের বাংলাদেশের সক্ষমতা আছে 30,000 কি 35,000 আপনার মেগাওয়াট হচ্ছে বিদ্যুতের সক্ষমতা। আমাদের চাহিদা হচ্ছে হয়তো 16,000 কি 17,000 মেগাওয়াট। আমরা উৎপাদনে আছি হয়তো 14,000 মেগাওয়াট। তো আমাদের সক্ষম যে সক্ষমতা আছে, যে সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো কীভাবে চলবে, কীভাবে চালু থাকবে, আমাদের জ্বালানি সংস্থান কোত্থেকে হবে, কীভাবে হবে, সেই চিন্তা তো আমরা এর আগে করি নাই। সেই চিন্তা করে তো আর বিদ্যুতের প্ল্যান্ট তো বাংলাদেশে বসানো হয় নাই। আমাদের সঞ্চালন ব্যবস্থাটা ঠিকঠাক আছে কি না, আমাদের বিতরণ ব্যবস্থাটা ঠিকঠাক আছে কি না, সেই নিয়েও তো যথেষ্ট কাজ এর আগে হয় নাই। এর আগে যেটা হয়েছে যে বিদ্যুতের নামে আপনার বিদ্যুতের প্ল্যান্ট বসেছে, আর বিদ্যুতের নামে সারা বাংলাদেশকে বিদ্যুতায়নের নামে, যেটা বিদ্যুৎ সংযোগের নামে যেটা হচ্ছে, এই বিদ্যুৎ খাতে একটা বিরাট একটা লুটপাট হয়েছে, বিরাট একটা দুর্নীতি হয়েছে আর কি। এটা ঠিক। তাহলে এই দুর্নীতিগ্রস্ত বিদ্যুৎ খাত নিয়ে তার উৎপাদন ব্যবস্থা, তার সঞ্চালন ব্যবস্থা, তার বিতরণ ব্যবস্থা নিয়ে আমাকে যাত্রা শুরু করতে হয়েছে। কাজে বর্তমান সরকারের উপর দায়িত্ব বর্তাইছে যে আমাদের বিদ্যুতের যে চাহিদাটা আছে সেই চাহিদাটা আমাদেরকে পূরণ করতে হবে। লোডশেডিংয়ের কষ্ট থেকে আমাদের গ্রামের মানুষকে, শহরের মানুষকে, আমাদের শিল্প কলকারখানা, আমাদের উৎপাদনটাকে আমাদের রক্ষা করতে হবে আর কি। তো এখন দেখবার বিষয় হচ্ছে যে আপনার সরকার বসে আছে কিনা, সরকারের মাথা ব্যথা আছে কিনা, সরকার সমস্যাটাকে আমলে নিচ্ছে কিনা, বিবেচনা নিচ্ছে কিনা, সরকার এই জায়গাটাতে
এক্সপার্টদের সাথে আপনার বৈঠক করতেছে কিনা, দেশে বিদেশে নানা উদ্যোগ, আমাদের জ্বালানি সংকট সমাধান করবার জন্যে, আমাদের গ্যাস সংকট সমাধান করবার জন্যে আপনার নানা সোর্স থেকে আপনার নানা সোর্সের সাথে আপনার যোগাযোগ করা, তাদেরকে কানেক্ট করবার আপনার উদ্যোগ সরকারের দিক থেকে যথেষ্ট আছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখবার বিষয়। তো আমি তো মনে করি যে আপনার হ্যাঁ, যে 2024-এর আপনার রক্তক্ষয়ী অভ্যুত্থান একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন, আবার 2026-এর নির্বাচনের পরে 6 মাস জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার ক্যাবিনেটের নতুন পুরনোদের নিয়ে হচ্ছে এই ক্যাবিনেট। তো দেখবার বিষয় হচ্ছে যে জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় উনি নতুন, সরকার পরিচালনায় উনি নতুন, কিন্তু আমি যেটা শুরুতেই বলেছি যে উনি একটা প্রস্তুতি নিয়ে উনি বাংলাদেশে উনি পদার্পণ করেছেন এবং একটা প্রস্তুতি পর্ব সম্পন্ন করেই উনি সরকার পরিচালনায় হাত দিয়েছেন। ওনার টিম উনি গঠন করেছেন। আমি বিশ্বাস করতে চাই এটা দক্ষ, যোগ্য, মেধাবীদের নিয়েই উনি টিম গঠন করেছেন। তো এখন হচ্ছে মানে বিশ্বাস করতে চান না 6 মাস পরে আপনার এটা অবজারভেশনের উপর? এটা আমি বিশ্বাস করতে চাই এবং নিঃসন্দেহে উনি 6 মাসের মাথায় গিয়ে উনি মূল্যায়ন করবেন, আপনার উনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। তো এটা দেশ পরিচালনা করার জন্যে, সরকার পরিচালনা করার জন্যে, একটা ব্যবস্থাকে বদলে ফেলার জন্যে কিংবা একটা নতুন ব্যবস্থা দাঁড় করাবার জন্যে একটা সরকার প্রধানের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। সরকার প্রধানের একটা বিরাট ভূমিকা। সরকার প্রধানের তার আন্তরিকতা, তার সদিচ্ছা, তার সততা, তার দক্ষতা, তার যোগ্যতা, তার আপনার মানুষের প্রতি তার দায়বদ্ধতা, জনগণের প্রতি তার দায়বদ্ধতা, তার মমত্ববোধ, তার দাসত্ববোধ, তার ইমানি শক্তি, এই সব কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি তো মনে করি যে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই গত 6 মাসে ওনার যে কর্মকাণ্ড, সরকার পরিচালনায় উনি যে ইমেজটা, উনি যে ভাবমূর্তি উনি প্রতিষ্ঠা করেছেন আপনার, যেটা জনমনে বিপুলভাবে প্রশংসিত হচ্ছে, এবং উনি তো বসে নাই, উনি এমন কোনো সেক্টর নাই যে সেক্টর নিয়ে প্রতিদিনই আপনার উনি ওই সেক্টরের সাথে যারা সম্পৃক্ত, ওই সেক্টরে যাদের দক্ষতা আছে, যোগ্যতা আছে, মেধা আছে, দেশের ভেতরে হোক আর দেশের বাইরে হোক, তাদেরকে নিয়ে কিন্তু উনি কিন্তু বৈঠক করছেন, উনি কিন্তু বসছেন এবং বসে একটা করে আপনার ইস্যু কিন্তু উনি আপনার সলভ করার চেষ্টা করতেছেন আর কি। আমাদের আপনার গ্যাসের সংকট আছে, আপনার গ্যাসের অনুসন্ধান আমাদের নাই। আমাদের জ্বালানির সংকট আছে, আপনার জ্বালানির সোর্স নাই। তো জ্বালানির সোর্স আপনার বের করার জন্যে উনি তো আপনার নানা অ্যাভিনিউ আপনার ওপেন করবার চেষ্টা করতেছেন। উনি তো গ্যাসের অনুসন্ধান করবার জন্যে উনি তো সাগরে আপনার সমতলে গ্যাস অনুসন্ধান করবার জন্য তো উনি তো আপনার নানা সিদ্ধান্ত, নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছেন। এবং আপনার আমি যেটা মনে করি যে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করা, তার জন্যে বিনিয়োগ আপনার বৃদ্ধি করা, দেশের ভেতরে আমাদের বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করা এবং দেশীয় শিল্প উদ্যোক্তারা যেন আপনার বিনিয়োগে উৎসাহিত হন, তারা যেন বিনিয়োগে এগিয়ে আসেন, তার জন্য তো আমাদের 2026-27 অর্থ বছরের বাজেটে তো আপনার যথেষ্ট আপনার সুযোগ তৈরি করা হয়েছে দেশীয় আপনার শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহী করবার জন্যে, আগ্রহী করবার জন্যে, এটা বিনিয়োগকে আরও সহজ করবার জন্যে নানা আপনার সুযোগ সুবিধা, সাপোর্ট আপনার তৈরি করা হয়েছে। একই সাথে আপনার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবার জন্যে, সেটা আপনার আমেরিকান বিনিয়োগ হোক, চাইনিজ বিনিয়োগ হোক, অন্যান্য ইউরোপের বিনিয়োগ হোক কিংবা অন্যান্য দেশে বিনিয়োগ হোক, সেই বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করবার জন্যও তো আপনার সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ, নানা বৈঠক, নানা সফর, নানা আপনার তৎপরতা, এটা তো আপনার অব্যাহত আছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে একান্ত আমাদের বাংলাদেশের ভেতরে এই আমার ঢাকা শহরে আমরা আপনার ট্রাফিক আপনার যেই আপনার অব্যবস্থাপনা, ট্রাফিক সংকট যেটা আছে, এই ট্রাফিক সংকট সমাধান করবার জন্যে, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করবার জন্যে আপনার আপনি তো উনি তো ওনার তো ইনিশিয়েটিভ আছে।
আমি মনে আবার আপনার ঢাকা শহরটাকে পরিচ্ছন্ন করবার জন্যে, আপনার ঢাকা শহরটাকে আপনার বাসযোগ্য করবার জন্যে পরিবেশ প্রকৃতি, তার জন্য তো ওনার উদ্যোগ, ওনার কর্মসূচির তো কোনো কমতি নাই। আমি বলতে চাই যে আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান, ওনার ব্যক্তিগত যে উদ্যোগ, মানে দেশ আপনার পরিচালনায় এবং আপনার রাষ্ট্র গঠনে ওনার ব্যক্তিগত যে উদ্যোগ, সেই উদ্যোগের কারণে আমার মনে হয় যে আমরা আস্থা রাখতে পারি, আমরা একটু সময়ও আমরা দিতে পারি। যে আমার মনে হয় যেহেতু উনি আন্তরিক, ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন এখন পর্যন্ত কেউ করেন নাই, ওনার আন্তরিকতা নিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করেন নাই, ফলে আমার মনে হয় যে উনি সবাইকে তো সম্পৃক্ত করতে চান। কেবল উনি একলা না, কেবল বিএনপি দলীয় যারা আছেন কেবল তাদের নিয়েই উনি থাকতে চান, আর বাইরেও যারা আছেন আমাদের সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, যোগ্য মেধাবী ব্যক্তিবর্গ যারা যে যেখানে আছেন সবাইকে নিয়েই তো উনি আলাপ আলোচনা করে, আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের সুশীল সমাজ, আমাদের নাগরিক সমাজ, সবাইকে নিয়ে আলাপ আলোচনা করেই কিন্তু উনি এই দেশটাকে কিন্তু আপনার অগ্রসর করতে চান। আসছি আপনার কাছে হাসান মামুন, আমরা শেষের দিকে, তো 3-4 মিনিট সময় আপনার জন্য ক্লোজিং। জি জিলুর ভাই, আমি ওই প্রশ্নেই আবার জোর দেবো। সেটা হচ্ছে বিএনপির সম্ভবত নির্বাচনী ইশতেহারে ছিল 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান দেশে, আর 1 মেয়াদে দেশের বাইরে 1 কোটি লোক পাঠানো। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে। যদি অ্যাম্বিশাস বটে, তবে অ্যাম্বিশন তো থাকতে হবে। আবার এটাও ঠিক যেটা বলছিলাম যে কোন কনটেক্সটে আমি এই পরিকল্পনাগুলো করছি সেটার মূল্যায়ন যথাযথ কিনা সেটাও দেখতে হবে। আমি বলছিলাম যে আমাদের যে জ্বালানি নিরাপত্তার পরিস্থিতি, সেখান থেকে বের হওয়াটা আমাদের 1-1.5-2 অর্থ বছরে বোধহয় সম্ভব হবে না। আমাদের অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে স্থিতিশীলতা তৈরি করতেই 2 বছর লাগবে, তারপরে হচ্ছে পুনর্গঠন, পুনর্জাগরণ, মানে 1 মেয়াদ চলে যাবে। সেজন্য বিএনপির যে কর্মসূচি আছে, যেমন $1 ট্রিলিয়ন অর্থনীতি পৌঁছানো 2034-এর মধ্যে, সেজন্য আমাদের মানে প্রবৃদ্ধি বাড়াতে হবে। এই প্রবৃদ্ধি দিয়ে হবে না, আরও বেশি হারে। আবার এই প্রবৃদ্ধিকে একটু অন্তর্ভুক্তিমূলক করতে হবে যাতে দরিদ্র জনগোষ্ঠী লাভবান হয়, এবং সেটা শুধু কার্ড বিতরণ করে হবে না। এটা দিয়ে মোটামুটি খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা যাবে, কিন্তু এটা দিয়ে উন্নয়ন হবে না, অর্থাৎ তার শ্রেণীগত উত্তরণ হবে না। সেজন্য তার টেকসই এবং ডিসেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা লাগবে। আর আমাদের মানে বৈদেশিক সম্পর্কটাও কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জিং। আমরা তো লক্ষ্য করছি যে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে মানে এটা তলানিতে ছিল, আরও তলানিতে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আচ্ছা, এইটা ঘিরে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয় কিনা? অন্তর্বর্তী আমলে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়নি, দুদিক থেকেই বাণিজ্য চলেছে। তো এটা আরও খারাপ দিকে যায় কিনা সেটা দেখতে হবে। খারাপ দিকে যাতে না যায়, রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক, অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকে। আমরা এই যে কাঁচামরিচের কথা বলছিলাম, ভারত থেকেই কাঁচামরিচ এসছে এবং এটাই স্বাভাবিক। মায়ানমারের সঙ্গে যদি আমাদের স্বাভাবিক সম্পর্ক তৈরির সুযোগ থাকতো, তাহলে কিন্তু ভারত নির্ভরতা আমাদের কিছুটা কমতো। সেটাও নাই, কারণ মায়ানমারের ভেতরগত পরিস্থিতি তো অস্থিতিশীল। মায়ানমার থেকে গ্যাস আমদানির কিন্তু উদ্যোগের কথা জানা গেছে সরকার। এটা একটা স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা, মালয়েশিয়ার সঙ্গে মায়ানমার থেকে আমরা সহজে গ্যাস আনতে পারি। এখন এটা আবার মনে হচ্ছে যে চায়না যে প্রস্তাব দিয়েছে ইকোনমিক করিডোর মায়ানমারের ভেতর দিয়ে, এটার সঙ্গে সম্পর্কিত বলে আমার মনে হয়। কারণ মায়ানমারের উপর চায়নার ইনফ্লুয়েন্স অনেক হাই, এবং সেখানে যারা বিদ্রোহী তাদের উপরও তাদের ইনফ্লুয়েন্স আছে। এখন চায়না যে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে, শেষ করে আনতে হবে। জি, 2টা ইকোনমিক বেল্টে আনোয়ারায় তো কাজ শুরু হয়েছে। সেখানে বিনিয়োগের ক্ষেত্রে ওই একই কথা যে আপনি গ্যাস দিবেন কিভাবে, বিদ্যুৎ, পানি এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার কিভাবে দেওয়া হবে এক। তো সেটা যদি দেওয়া যায়, এবং সেটাও মনে হচ্ছে যে করিডোরে বোধহয় আমরা যদি রাজি না হই, তাহলে হয়তো সেখানে তারা বিনিয়োগে উৎসাহিত হবে না, কারণ তাদের তো মালামাল চায়না থেকে আনতে হবে। আর করিডোর দিলে আমরা হয়তো উপকৃত হব, কারণ আমরা তো চায়না থেকে বিপুল পরিমাণ উপকরণ আমদানি করি, আমরা সহজে আমদানি করতে পারবো ইত্যাদি।
তো আমি বলছিলাম যে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এই সিদ্ধান্তগুলোতে সরকারকে দ্রুততা এবং সক্ষমতার পরিচয় দিতে হবে। আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত গুরুত্ব পাবে না এটা বোঝা যাচ্ছে, কিন্তু আরও অন্যান্য প্লেয়ার আছে, যেমন চায়না আছে, আমেরিকা আছে, টার্কির কথাও শোনা যায়, তারপর পাকিস্তান আছে। এইসব লবির মধ্যে আবার আন্তঃসম্পর্কের সমস্যাও আছে। তো শেখ হাসিনা কিন্তু একটা ব্যালেন্স করে চলছিলেন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। এখন তারেক রহমান সরকার কি আমেরিকা এবং চায়নার মধ্যে ব্যালেন্স করে চলতে পারবেন কিনা, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ ইস্যু। জি, মিস্টার মুস্তাফিজুর রহমান বাবুল, ক্লোজিং রিমার্কস। না, আমাদের কাছে বাংলাদেশের স্বার্থটা আগে। আমরা সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এবং সেই সম্পর্কটা হবে মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমরা আমাদের পাশের দেশ ভারতকে তো অস্বীকার করতে পারবো না। ভারতের সাথেও আমরা সুসম্পর্ক রক্ষা করে আমরা চলতে চাই। একই সাথে বৃহৎ শক্তিধর দেশগুলোর সাথেও আমাদের সুসম্পর্ক আছে, এবং সেই সুসম্পর্ককে আমরা উচ্চ মূল্য দিই, এবং সেটা অব্যাহত থাকবে আর কি। আবার পাশের দেশ ভারতের কাছে আমাদের এই আশাবাদটাও আছে যে পাশের দেশ ভারতে বসে যেন আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের অগ্রগতি, আমাদের অগ্রযাত্রা, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধে পাশের দেশ যেন কাউকে, কোনো ব্যক্তি, কোনো দলকে কোনো কর্মকাণ্ড করবার, তৎপরতা চালাবার সুযোগ না দেয়, সেই আশাবাদও কিন্তু আমাদের আছে। বুঝতে চাই যে উনি অনলাইনে চেহারা না দেখিয়ে একটা অনুষ্ঠানে বক্তৃতা দিলেই কি স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাবে নাকি? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এত ঠুনকো নাকি? না, তা বলছি না, বলছি যে না, আপনি বলছেন না, এটা অনেকেই বলছে, সেই কারণে আমি বলছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তো ঠুনকো। এবং ওই যে হাসান মামুন যেটা বলছেন, উনি আদৌ আসবেন কিনা আগামী 6 মাসে, তো 12 মাসে আসবেন কিনা সেটা নিয়েও যথেষ্ট সংশয় আছে। আমি তো বলতে চাই উনি এখনই আসতে চাইতে পারেন। আমি তো বলতে চাই ওনার যদি আসার ইচ্ছা থাকে তাহলে এখনই আসতে সমস্যা কোথায়? 6 মাস পরে কি পরিবর্তন করবে? উনি আসুক, ওনার যদি সাহস থাকে। নাকি উনি মনে করছেন, আমি বুঝতে চাইছি যে বিএনপি আরো মানে ক্রমাগত খারাপ করতে থাকবে, জনপ্রিয় হবে, মানুষ তখন ফুঁসে উঠবে, মানুষ তখন ওনাকে ডেকে নিয়ে আসবে। এইটা একটা চাওয়া হতে পারে, আরেকটা হচ্ছে ইন্ডিয়া ওনাকে আবার বসিয়ে দেবে। দুটো চাওয়ার বাইরে তার কোনো চাওয়া থাকতে পারে। আমার মনে হয় কোনো সম্ভাবনাই আমরা দেখছি না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতিও তৈরি হবে না, আবার ইন্ডিয়াও এমন কোনো সিদ্ধান্তে উপনীত হবে না যে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় পুনর্বাসিত করবে, কিংবা বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে শেখ হাসিনা হুট করে বাংলাদেশে এসে বসে পড়বে। সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে না। বরং হলো যে গণহত্যার দায়ে শেখ হাসিনা অভিযুক্ত, দুর্নীতি লুটপাটের দায়ে শেখ হাসিনা অভিযুক্ত, আমাদের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে শেখ হাসিনা অভিযুক্ত। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষিত হয়েছে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে শেখ হাসিনা কবে ফিরে আসবে, অথবা শেখ হাসিনাকে কবে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায় কবে কার্যকর হবে। এটা তো বাংলাদেশের মানুষ গভীর আগ্রহ নিয়ে দেখার অপেক্ষায় আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার হাসান মাহমুদ এবং মিস্টার মুস্তাফিজুর রহমান বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্যে। দর্শক, সব কথার মূল কথা যে দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। যখনই কোনো সরকার দল জনগণকে উপেক্ষা করে, বিপদটা তার অনেক কাছাকাছি চলে আসে। আরেকটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে অর্থনীতি সুশাসন নিশ্চিত করবার দিকে মনোযোগ দিতে হবে। সরকারকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, সেটা
লক্ষণীয়। রিঅ্যাক্টিভ হলে চলবে না সরকারকে, আর সরকারকে ডেলিভার করতে হবে। শুধুমাত্র পলিসি আছে, প্ল্যান আছে, এগুলো বললে হবে না, তাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। তার যা আছে, যতটুকু প্ল্যান আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে এবং জনগণ যেন তার সুফল ভোগ করতে পারে। অন্যথায় এগুলো কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাতে অন্তত জনগণের সহায়তা সমর্থন যেটা এখন পর্যন্ত আর আছে সেটা হয়তো দিনে দিনে কমতে থাকবে। আর এটাকে শক্তিশালী করতে চাইলে, বন্ধনকে সুদৃঢ় করতে চাইলে সরকারকে আবারও বলি যে তাকে ডেলিভার করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।